আচ্ছা, তাহলে যেটা বিষয় আজকে আগে হচ্ছে গিয়ে সিলেবাস ডিসকাশনটা আমি আগে আগে করে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা চ্যাপ্টার আমি শুরু করছি। দেখো, অনেকের ক্ষেত্রেই যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে সবারই একটাই কথা যে অনেক দিন আগে আমরা 11-12-এর জিনিসপত্রগুলোও ভুলে গেছি। হ্যাঁ, এরকমটাই বেশিরভাগ লোকজনের কথাবার্তা শুনলাম। তো আগে আমি সিলেবাস ডিসকাশনটা করব, তারপর আমি বলে দিচ্ছি কি হবে না হবে। ঠিক আছে, চলো। সবার প্রথম দেখো, সিলেবাস ডিসকাশনের সঙ্গে সঙ্গে স্কোরিং জায়গাগুলো আমি আগে বলে দিচ্ছি। এখানে কি লেভেলের অঙ্ক আছে আমাদের এই বছর, তাহলে কি থাকবে এই বছর, তাহলে আমাদের 2025, তাই তো? 2025-এ যা গেজেট ফেজেট যা যা হয়েছে এবং লাস্ট আপডেট পর্যন্ত আমাদের 60 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং 40 নাম্বার ইন্টারভিউ ইন্টারভিউ হ্যান ত্যান সহযোগে 40 নাম্বার রয়েছে। তো 60 মার্কসে 60খানা আমাদের এমসিকিউ থাকবে। এবং এমসিকিউ এর সিলেবাস আমাদের ক্লাস 9-10-এর ক্ষেত্রে কি আছে, 9-10-এর যে সিলেবাসটা আছে অর্থাৎ এসএলএসটি, সবার প্রথম দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমরা কি কি পড়তে হবে আমাদের? সবার প্রথম হচ্ছে এর মধ্যে কমপ্লেক্স নাম্বার আছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে দেখো কি বলছে, খুব ভালো করে আগে সিলেবাসটা বোঝো। উপর 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 পড়ে গেলে হবে না, কোয়েশ্চেন কিন্তু ডেপথে হবে, হতেও ডেপথে, এই বছর আরো ডেপথে হবে। দু রকমের কোশ্চেন প্যাটার্ন হতে পারে, একটা হচ্ছে ডেপথে কোশ্চেন প্যাটার্ন হতে পারে, সেকেন্ড হচ্ছে লেন্দি কোশ্চেন প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, এই দুটো রকম হতে পারে। তো যেটাই হোক না কেন আমাকে সিলেবাস ফুটিয়ে পড়তে হবে। যদি লেন্দি হয়ে যায় তাহলেও আমাদের কিছু করার নেই, তার লেন্দি না হলে ডেপথ হবে। এছাড়া উপর উপর কোশ্চেন এখানে হবে না, পরিষ্কার ভেবে রাখো। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সবার প্রথম ডেফিনেশন অন বেসিস অফ অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার, মডিউলাস, অ্যামপ্লিটিউড, কনজুগেট, আর্গান ডায়াগ্রাম, এই ধরনের জিনিসটা আছে। তাহলে সবার প্রথম কমপ্লেক্স নাম্বারের এই পার্ট যেটা বলেছে আমাদের, সেটা আমাদের কি বলো, সেটা পিওর ক্লাস 11 যে কমপ্লেক্স নাম্বারটা থাকে, অর্থাৎ বেসিক ক্রাইটেরিয়া, বেসিক রুল অফ কমপ্লেক্স নাম্বার, সেই জায়গাটা সবার প্রথম আমাদের জানতে হবে একদম নিখুঁত ভাবে। ঠিক আছে, 11-এর বেস যদি কমপ্লেক্স নাম্বারের ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তী ক্লাসগুলো মানে কমপ্লেক্স নাম্বারের পরের পার্টগুলো করতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কোন পার্টগুলো? এইখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশনের জিনিস, ডি ময়বার্স থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এক্সপোনেনশিয়ালের মধ্যে এক্সপোনেনশিয়াল আছে মানে ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কস এক্স, ঠিক আছে, লগারিদমিক ফাংশন অফ এ কমপ্লেক্স নাম্বার। এরপর হচ্ছে ইনভার্স সার্কুলার অ্যান্ড হচ্ছে হাইপারবোলিক ফাংশন। এই পার্টগুলো ভালো করে আমরা পারবো তখনই যখন 11-এর একদম ডেপথে যে সিলেবাস যখন আমাদের মাথার মধ্যে একদম পরিষ্কার থাকবে। ঠিক আছে, তখনই আমরা সেকেন্ড পার্টটা খুব ভালো করে করতে পারবো। তাহলে আমরা বুঝে নিলাম যে এই পার্টটুকুনি ক্লাস 11-এর ডিটেলস পার্ট, তারপরে এই পার্টটুকুনি আমাদের আছে হচ্ছে গ্র্যাজুয়েশনের। এরপরে দেখো আমাদের আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল, এবং এর মধ্যে আমাদের কি তোমার ইনইকুয়ালিটি, এই জাতীয় জিনিসগুলো সব নিশ্চয়ই লেখা আছে। দেখো পলিনোমিয়াল আছে, এরপরে হচ্ছে সিনথেটিক ডিভিশন আছে, রিমাইন্ডার থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, শুধুমাত্র স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্ট অনলি মানে তোমাকে নিশ্চয়ই স্টেটমেন্ট লেখা আসবে না, স্টেটমেন্ট বেসড যে অঙ্কগুলো সেগুলো আসবে, মানে স্টেটমেন্টের উপর নির্ভর করে যে ধরনের অঙ্কগুলো হতে পারে সেগুলো সমস্তটা আসবে। পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট, the nth degree polynomial of equation has exactly nth root, নেচার অফ রুটস, এই জায়গাটা খুব ভালো করে মার্কিং রাখো, আমি এই পিডিএফ গুলো সমস্তটাই আমি দিয়ে দেবো, চিন্তা নেই। এই নেচার অফ রুটস অফ ইকুয়েশন, এই নেচার ইকুয়েশনের রুটের যে নেচার গুলো, এর থেকে একখানা কোয়েশ্চেন 60টার মধ্যে পাওয়া যাবে শিওর শট। হ্যাঁ, নেচারের থেকে একটা ডেকার্স রুল অফ সাইন, এই জায়গা থেকে একটা, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা পলিনোমিয়ালের মধ্যে। কমপ্লেক্স নাম্বারটাও খুব মানে খুব স্কোরিং জায়গা, মানে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আগেই এমসিকিউ এর পেছনে ছোটা না। ঠিক আছে, আমাদের 3 মাস হাতে টাইম আছে বলে উপর উপর 5টা এমসিকিউ করে চলে গেলাম, ব্যাস কমন আসলে আসলো, না আসলে না আসলো, এখানে ওইসব গল্প করলে হবে না। আগে থিওরি ভালো করে বোঝো, এমসিকিউ দুটো কম করে যাও, থিওরি ভালো করে বুঝে গেলে তুমি এমসিকিউ এমনি নামাতে পারবে। আগে থিওরি, তারপর এমসিকিউ। তাহলে কি বললাম বলো, এরপরে আমাদের আছে কি ডেকার্স রুল, নেচার অফ রুট, আর হচ্ছে আমি বললাম কমপ্লেক্স নাম্বার।
কমপ্লেক্স নাম্বারে বিশেষ করে প্রথম পার্টের থেকে সাধারণত একটা কোশ্চেন আসে, খুব বেশি কোশ্চেন এই ডি ময়ভার্স এবং এর লাস্টের দিকেরটার থেকে বেশি কোশ্চেন আসে। এরপর এর অ্যাপ্লিকেশন আছে, ডেকার্টস-রুলের অ্যাপ্লিকেশন আছে, জেনারেল প্রপার্টিস অফ ইকুয়েশন, মাল্টিপল রুট, রোল থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন। দেখো এই রোল থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম, কচিস মিন ভ্যালু থিওরেম, এগুলো আমাদের আবার পড়তে হবে রিয়েল অ্যানালিসিসের মধ্যে, ঠিক আছে? এখানেও কিছুটা আছে, ওখানেও কিছুটা আছে। আর দুটো খুব ভালো জায়গা কি আমাদের এর মধ্যে, কার্ডান মেথড আছে, ফেরারি মেথড আছে, ঠিক আছে? ফেরারি মেথডটা কোথায় লেখা আছে আমি এখানে দেখছি না। তো ফেরারি কার্ডনের থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, কার্ডন থেকে তো আসেই, ফেরারি মেথড থেকেও আসে। কার্ডন দিয়ে আমরা কি করি, কার্ডন দিয়ে আমরা থার্ড ডিগ্রি ইকুয়েশনকে সলিউশন করি, মানে সলভ করি, ঠিক আছে? আর ফেরারি দিয়ে আমরা ফোর্থ ডিগ্রি ইকুয়েশনকে সলভ করি, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং পারা যায়। সব থেকে বড় কথা, এখান থেকে কোশ্চেন আসলে পারা যায়। এমন না যে এমন থিওরিটিক্যাল দিল সেটা আমার মানে গ্রিপের মধ্যে আসছে না, এরকম হবে না। তার মানে কমপ্লেক্স নাম্বার এবং আমাদের এই থিওরি অফ ইকুয়েশন, এই জায়গাটা একটা স্কোরিং জায়গা বলা যেতে পারে। তার মধ্যে বিশেষ করে ডি ময়ভার্স থেকে লাস্টের টুকুনি এবং এইখানে নেচার অফ রুট, ডেকার্টস রুল, ঠিক আছে, কার্ডান মেথড, ফেরারি মেথড, এই রোল থিওরেম, এই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসো আমাদের কি আছে বলো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মধ্যে যে জিনিসগুলো আছে, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, এই জিনিসটা যেটা রয়েছে এইটার মধ্যে 50% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে যদি ক্লাস 12 এর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভালো করে কনসেপ্ট বোঝা যায়, ঠিক আছে? খুব স্কোরিং জায়গা, মানে কমপ্লেক্স নাম্বার থেকেও বেশি স্কোর করা যায় এটাতে যদি থিওরি পরিষ্কার হয়। এইখানে তুমি পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, সেটা হচ্ছে যে এইরকম প্রশ্ন আসবে না যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল সলভ করে বের করে দাও, একটা ডিটারমিনেন্ট দিয়ে দিল কঠিন থেকে একটা সলভ করে বের করে দাও, না। এখানে যেটা আসে সম্পূর্ণটাই থিওরির ওপর কোশ্চেন আসে, ঠিক আছে? সম্পূর্ণ থিওরির ওপর কোশ্চেন আসে। ক্লাস 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি দেখো একদম ডিটেলস আছে, সব জিনিসের নাম লেখা আছে, মাইনর, কোএফিসিয়েন্ট, ঠিক আছে, সরি কোফ্যাক্টর, মাইনর, প্রোডাক্ট অফ ডিটারমিনেন্ট, প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, একই রকম সিমেট্রিক ডিটারমিনেন্ট, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, ঠিক আছে? এরপরে তোমার চলে আসে হচ্ছে গিয়ে, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে এই যে ক্যামার্স রুল, সব ক্লাস 12 এর জিনিস, ক্যামার্স রুল, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স অফ রিয়েল নাম্বার, ডেফিনেশন, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, সিঙ্গুলার নন সিঙ্গুলার আছে, এলিমেন্টারি অপারেশন অফ ম্যাট্রিক্সেস, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এই যে এই জায়গাটা থেকে একটা বা দুটো কোশ্চেন 60টার মধ্যে এখান থেকে থাকবেই থাকবে, র্যাঙ্ক বের করা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে কিছু ইকুয়েশন সলভ করা হয় ম্যাট্রিক্স মেথড, ইকুয়েশন সলভ করা সেটা ম্যাট্রিক্স মেথড দিয়ে হয়, সেটা আমাদের ক্র্যামার রুল দিয়েও হয়, যে কোনো রুল দিয়েই হয়ে যায়। তো পরীক্ষার সময় দেখতে আসছে না আমি কোন রুল দিয়ে করেছি। তাহলে আলটিমেট আমি কি বললাম, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট আমাদের ক্লাস 12 আগে ভালো করে শিখে নিয়ে তারপরে গ্র্যাজুয়েশনে যেটুকুনি পার্ট ছিল সেটুকুনি করতে হবে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আমি এটুকুনি বলতে পারি যে ক্লাস 12 এর যদি কারো ডেপথ পরিষ্কার থাকে, গ্র্যাজুয়েশন জিনিস রিভিশন করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? অন্যগুলো যেমন এইগুলো যেমন ম্যাক্সিমামটাই গ্র্যাজুয়েশনের পার্ট, 12 এর পার্ট কম, কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ম্যাক্সিমামটাই 12 এর জিনিসটাই আবার করতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর চলে আসো আমাদের মডার্ন অ্যালজেব্রা। মডার্ন অ্যালজেব্রাটা আমি পরে বলছি, স্কোরিং জায়গাগুলো আমি আগে বলে নিই। তাহলে এই দুটো জায়গা আমি বললাম আগে স্কোর করা যায়, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে, এইদিকে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার এবং হচ্ছে এইটা থেকে মানে পলিনোমিয়াল থেকে, ঠিক আছে? এরপর চলে আসে জিওমেট্রি, এইটা হচ্ছে আরেকটা স্কোরিং জায়গা, এখান থেকে 100% কোশ্চেনের অ্যান্সার করে আসা যায়। এর মধ্যে আমাদের কি কি আছে, জিওমেট্রির মধ্যে 2D জিওমেট্রি অ্যান্ড 3D জিওমেট্রি, দুটো রকমের জিওমেট্রি আছে, তাই তো? অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2 ডাইমেনশন, 2D এর ক্ষেত্রে আমাদের কি কি আছে বলো, 2D জিওমেট্রির ক্ষেত্রে আমাদের কি কি আছে, ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস, অর্থাৎ অ্যাক্সিস গুলোর ট্রান্সফরমেশন। তার মধ্যে আমরা পড়তে হবে কি, ট্রান্সলেশন, রিজিড বডি মোশন, ঠিক আছে? মানে ওই যে আমাদের ইয়ে ছিল, মানে মূল বিন্দু ভার্টেক্স ছিল, ভার্টেক্সের শুধুমাত্র পরিবর্তন, হ্যাঁ, অ্যাক্সিসকে একটা কোণে রোটেট করা, আবার অ্যাক্সিস সরিয়েও দেওয়া, রোটেট করা, দুটো একসঙ্গে, তো সেই সমস্ত ট্রান্সফরমেশন আমাদের এখানে করতে হবে। ট্রান্সলেশন, রোটেশন এন্ড রিজিড বডি মোশন, তিনটে পার্টি এখানে আমাদের পড়তে হবে। এই যে লেখাও আছে ট্রান্সলেশন, রোটেশন এন্ড দেয়ার কম্বিনেশন,
তাদের কম্বিনেশনকেই বলা হয় হচ্ছে রিজিড বডি মোশন। এবং ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট মানে ট্রান্সফরমেশনের আগেও যা থাকবে ট্রান্সফরমেশনের পরেও তাই থাকবে, সেই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ইনভ্যারিয়েন্ট। এরপর তোমার হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই, জেনারেল ইকুয়েশন তোমার হচ্ছে কিসের বলো, এক্স এবং ওয়াই এর একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম, মানে যে কোনো জিনিসকে তার ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসা। এই পার্টটাই আজকে আমরা করব, ঠিক আছে, এই পার্টটাই আজকে আমরা করব, এই পার্টটাকে আমি তুলে নিয়েছি আজকে। এরপর দেখো পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, মানে স্ট্রেট লাইনের সম্পূর্ণ ব্যাপারটা আছে, ঠিক আছে। এই যে এখানে এটা হচ্ছে গিয়ে অরিজিন দিয়ে পাস করছে, দুখানা স্ট্রেট লাইন এখানে অরিজিন দিয়ে পাস করলে এরকম ইকুয়েশন হয় ax স্কয়ার প্লাস 2hx প্লাস by স্কয়ার, আর অরিজিন দিয়ে পাস না করলেও 2gx 2fy প্লাস c আর একটা যোগ হয়ে যাবে। তো যাই হোক না কেন ইকুয়েশন বাইসেক্টর মানে স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে এক জোড়া স্ট্রেট লাইনের সম্পূর্ণ ব্যাপারগুলো এর মধ্যে থাকবে। ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট, মানে এখানে ট্যানজেন্ট নরমালের ব্যাপারগুলো বলেছে, পোলার ইকুয়েশনের ব্যাপারগুলো বলেছে, ঠিক আছে। তো এই হয়ে যাচ্ছে আমাদের 2D সিলেবাস। 3D সিলেবাস আমাদের কি আছে, একই রকম 3D সিলেবাসও আমাদের রয়েছে, স্ট্রেট লাইন রয়েছে, ঠিক আছে। 3D সিলেবাসে স্ট্রেট লাইন রয়েছে, প্লেন রয়েছে, ঠিক আছে, স্ট্রেট লাইন রয়েছে, প্লেন রয়েছে। এরপরে হচ্ছে জেনারেল ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম অফ নর্মাল, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সমস্তটা রয়েছে, ঠিক আছে। এই যে স্ট্রেট লাইন আর হচ্ছে গিয়ে তোমার প্লেন এখানেও পড়তে হবে, যে ইকুয়েশন অফ প্লেন, এখানে প্লেনের চ্যাপ্টার আর স্ট্রেট লাইনের চ্যাপ্টার, এই দুটো মেন চ্যাপ্টার থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো, তাহলে আমি কি বললাম, সব থেকে স্কোরিং জায়গা আমি বললাম যদি পর পর আমরা সাজাই, পর পর আমরা যদি স্কোরিং গুলোকে সাজাই, সবার প্রথম আমি রাখবো হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, ঠিক আছে। দেন আমাদের আসবে হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে। এরপর আমাদের আসবে হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশনের মানে কি, ওই পলিনোমিয়াল টলিনোমিয়াল ওগুলো সব থিওরি অফ ইকুয়েশনের মধ্যে ঢুকে যাচ্ছে, বুঝতে পারলে। তো এইভাবে আসবে। এর পরের পার্টে আমাদের কি আসছে বলো, এরপরে আমাদের আছে ডিফারেন্ট, কি বলছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এর মধ্যে কিছুটা আছে স্কোরিং জায়গা, কিছুটা আছে স্কোরিং নয়। দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে মূলত আমাদের কি পড়তে হয়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো সাধারণত দুটো পার্টে আমাদের রয়ে গেছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে কিন্তু পুরো রিয়েল নাম্বারের যে সিস্টেমটা, পুরো রিয়েল নাম্বারের যে সিস্টেমটা টোটালটাই আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা বড় পার্ট, ঠিক আছে। এখানে দেখো সবটাই ওই দিয়ে লেখা আছে, দেখো রেশনাল নাম্বারস অফ জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে কি বলেছে, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার রিপ্রেজেন্টেড অ্যাজ পয়েন্টস ইন এ লাইন, মানে রিয়েল নাম্বারের যে পার্ট এখানে হচ্ছে কি রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার সম্বন্ধে পুরোটা রয়েছে, কোনো নো ডিসকাশন, প্রুফ, প্রুফ কিছু লাগবে না এখানে, এমনিও প্রুফ লাগবে না, প্রুফের স্টেটমেন্ট গুলো লাগবে। এরপর আছে সিকোয়েন্স এন্ড সিরিজ, সিকোয়েন্স সিরিজের প্রচুর প্রচুর ফর্মুলা আছে এখানে, এই যে কচিস ফর্মুলা দেখা যাচ্ছে, আরো সব জিনিসপত্রগুলো রয়েছে। এরপরে তোমার হচ্ছে গিয়ে দেখো রয়েছে ইনফাইনাইট সিরিজ, মানে ওই সিকোয়েন্স তারপরে সিরিজ আছে, ইনফাইনাইট সিরিজ রয়েছে এখানে, হচ্ছে কচিস প্রিন্সিপাল রয়েছে, ডি অ্যালেমবার্ট রেশিও টেস্ট আছে, ঠিক আছে, কচিস রুট টেস্ট আছে, এখানে পরপর স্টেপ বাই স্টেপ টেস্টগুলো করতে হয়, লিবনিজ টেস্ট আছে, এই ধরনের সমস্ত টেস্টগুলো এখানে রয়েছে। এরপরে আমাদের রয়েছে কি রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অ্যাজ ইন্টারভেল, রিয়েল ভ্যালুড ফাংশন রয়েছে এখানে, হচ্ছে কি লিমিট অ্যান্ড কন্টিনিউটি রয়েছে, লিমিট অ্যান্ড কন্টিনিউটি আমাদের পুরো ডিটেলস রয়েছে, হ্যাঁ, এই যে অ্যালজেব্রা অফ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এই ধরনের জিনিসগুলো টোটাল রয়েছে। 5 নাম্বার দেখো ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের থিওরি থেকে, মানে এরকম ভাবে তো যায়, প্রথমে লিমিট হয়, তারপরে এক্সিস্ট করলে সেখান থেকে কন্টিনিউয়াস ফাংশন আসে, সেখান থেকে ডিফারেন্সিয়েবিলিটি আসে, তো পরপর সেই হিসাব করে লিখেছি, ঠিক আছে। তো তোমার এই জিনিসগুলো আছে। এরপরে দেখো রোল থিওরেম, লোল থিওরেম, তারপর ল্যাগ্রাঞ্জেস থিওরেম, কচিস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, এই যে এল হসপিটাল রুল, এই জায়গাটা আবার অনেকটা স্কোরিং জায়গা। এই টোটাল যে জিনিসটার মধ্যে, তার মধ্যে আমি বলে দিচ্ছি লিমিট, লিমিট, কন্টিনিউটি, এর মধ্যে লিমিটের মধ্যে এল হসপিটাল দিয়ে যেগুলো করতে হয়, তো এই জায়গাগুলো হচ্ছে মূলত স্কোরিং জায়গা, ঠিক আছে।
এই জায়গাগুলো মূলত স্কোরিং জায়গা। হ্যাঁ, এরপরে হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেই জায়গাটাও স্কোরিং জায়গা, ঠিক আছে। কিন্তু এর যে অরিজিনাল পার্ট, এই যে সিকোয়েন্স, সিরিজ, রিয়েল নাম্বার, এইটার জন্য পড়া অনেক বেশি এবং তুলনামূলকভাবে এই জায়গাগুলোর থেকে নাম্বার পাওয়ার চান্স কম থাকে। কি বললাম বুঝতে পারলে? কারণ অনেক এরিয়া আমরা প্রথমে কি কি টার্গেট করব, যেগুলো কম এরিয়া নাম্বার বেশি সেগুলো প্রথমে টার্গেট করব, ঠিক আছে। কম এরিয়া নাম্বার বেশি সেগুলোকে প্রথমে টার্গেট করব। পরে আমরা টার্গেট করব যে যেগুলো থিওরি বেশি নাম্বার সেখান থেকে কম আসবে সেগুলো। তাহলে এর পরে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, কমপ্লেক্স নাম্বারের পরে আমরা লিখতে পারি যে লিমিট, ঠিক আছে, কন্টিনিউটি, লিমিট কন্টিনিউটি আর হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। যে সম্পূর্ণ ডেরিভেটিভের থিওরি ওটা নয়, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পার্টটা, দ্যাট ইজ ট্যানজেন্ট নরমাল, দ্যাট ইজ এনভেলপ, দ্যাট ইজ তোমার কি বলে, তোমার হচ্ছে গিয়ে ইয়ে কি বলে ওটা, ট্যানজেন্ট নরমাল বললাম, তারপরে ম্যাক্সিমা মিনিমা, ঠিক আছে, সাকসেসিভ ডেরিভেটিভ, ডেরিভেটিভের মূল যে পার্টগুলো সাকসেসিভ, পার্শিয়াল, এই ধরনের জায়গাগুলো কিন্তু স্কোর করা যায় বেশি, ঠিক আছে, মূলত এই সিকোয়েন্স সিরিজ এই জায়গাটার তুলনায়। হয়ে গেল। আচ্ছা, এরপরে সোয়ার্স থিওরেম ফিওরেম পুরো ডিটেলস এখানে আমাদের পড়তে হবে। যে এখানে দেখো লাস্টের দিকে যে ম্যাক্সিমা মিনিমা, হ্যাঁ, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যে ট্যানজেন্ট নরমাল, এনভেলপ, এইগুলো সব রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের পার্ট। তাহলে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের উপর আগে জোর দিব এবং এই লিমিট কন্টিনিউটি এই জায়গাগুলোর উপর জোর দেবো। মেন যে পার্টটা ওটা আমরা পরে করব। এরপরে চলে আসো কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আমাদের কি আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে টোটালটা রয়েছে এখানে দুই চারটে জিনিস, এই যে দুই একটা জিনিসের নাম বলে দিয়েছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে ক্লাস 12, ক্লাস 12 আগে গুলে খেতে হবে, তারপরে আমাদের ক্লাস মানে গ্র্যাজুয়েশনের দিকে আসতে হবে। গ্র্যাজুয়েশনের নতুন কি আছে, গ্র্যাজুয়েশনের নতুন আছে হচ্ছে এই রিডাকশন ফর্মুলাটা, যথেষ্টই সোজা, রিডাকশন ফর্মুলাটা যথেষ্টই সোজা, বুঝতে পারলে কি বললাম, তুলনামূলক অনেকটাই সোজা। রিডাকশন ফর্মুলা আছে, এরপরে হচ্ছে গিয়ে তোমার ডাবল ইন্টিগ্রাল আছে। এই জায়গাটা মূলত কম স্কোরিং জায়গা, ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, এটা অনেকটাই জায়গা। ট্রিপলে ভলিউম বের করতে গেলে ট্রিপল ইন্টিগ্রাল করতে হবে তোমাকে, সারফেস এরিয়াতে ডবল ইন্টিগ্রাল করতে হবে, ঠিক আছে। তো আগে ক্লাস 12 এর ইন্টিগ্রেশন এই রিডাকশন ফর্মুলা অবধি আমরা আগে করবো, এই জায়গাটা স্কোর করা যেতে পারে, ঠিক আছে। তাহলে স্কোরিং এরিয়ার মধ্যে আমরা কি বললাম, এরপরে আমাদের আসছে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইন্টিগ্রেশনের মধ্যে যে কোন পার্টটা বললাম, রিডাকশন ফর্মুলা পর্যন্ত সেইটুকুনি পার্ট বললাম, স্কোর বেশি করা যাবে সেখান থেকে, এবং সেখান থেকে প্রশ্ন আসলে 100% পারা যাবে। দেখো সিলেবাসের মধ্যে এটা ভুল থাকে, সারা জীবনই ভুল, এখনো ভুল আছে। সিলেবাসের মধ্যে এটা কি আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস আবার লিখে দিয়েছে, এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস হবে না, এটা হবে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ঠিক আছে। এটা হবে ডিফারেনশিয়াল, তোমার হচ্ছে কি বলে, সরি, ডিফারেনশিয়াল, একদম একদম ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাও খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা বলতে স্কোর আরামসে করা যায়, কিন্তু প্রচুর বড় পার্ট, সবই বড় পার্ট ইন্টিগ্রেশন গুলো এখানে। এইটা আবার ক্লাস 12-এ তেমন একটা বেশি কিছু থাকতো না, মনে করে দেখো ক্লাস 12-এ একটুখানি থাকতো, একটা দুটো চ্যাপ্টার থাকতো, একদম বেসিক জিনিস, ওই অর্ডার বের করো, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকতো, আর তেমন কিছু এখানে থাকতো না। তো এইখানে যেটা আছে, এই কে বলেছে যে কেউ জয়েন হতে পারছি না, একজন বললো জয়েন হতে পারছি না, ওয়েট করো তো 1 মিনিট, 1 মিনিট। জয়েন হওয়ার কিছু একটা সমস্যা হচ্ছিল নাকি গো? না না, এমনি হয়ে যাচ্ছে, প্রবলেম কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখো আচ্ছা, জয়েন, যে যাকে লিংক দিলাম নতুন করে জয়েন হয়েছো?
হয়েছে স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম সিলেবাস ডিসকাশন করছিলাম, আর হচ্ছে যে স্কোরিং জায়গাগুলো, এগুলো আমি পরে পুরো ভিডিও দিয়ে দেবো, চিন্তা নেই, রেকর্ডিং দিয়ে দেবো, তুমি একবার দেখে নিও। আমি এই যে পরপর পরপর সাজাচ্ছিলাম কোন জায়গা থেকে কোন জায়গায় স্কোরগুলো বেশি বেশি করা যায়। প্রথমে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছিল, এরপর জিওমেট্রি, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন, তারপরে লিমিট কন্টিনিউটির জায়গাটা বলেছি, তারপরে ইন্টিগ্রেশনের জায়গাটা বলছিলাম। তাহলে ইন্টিগ্রেশনের পরবর্তীতে আমাদের কি আসছে বলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো ক্লাস 12 এ আমাদের কি ছিল, ক্লাস 12 এ জাস্ট এই পার্টটা ছিল, অর্ডার ডিগ্রি এইটুকুনি জায়গা ছিল, আর একটুখানি জায়গা দেয়, একটা চ্যাপ্টার একটুখানি থাকে। না না স্যার, অনেক আছে এখন ক্লাস 12 আমি জানি ক্লাস 12 এ অর্ডার ডিগ্রি প্রথম চ্যাপ্টারটাই থাকে। ক্লাস 12 এ মোট 3টে চ্যাপ্টার আছে দেখবা, প্রথম চ্যাপ্টারটায় অর্ডার এন্ড ডিগ্রি বের করাটা থাকে, সেকেন্ড চ্যাপ্টারটাই হচ্ছে গিয়ে ওই নরমাল হচ্ছে ওই এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স ইজিক্যাল টু ডি অফ এক্স ওয়াই, ওই ধরনের যে ফর্মুলাতে যে কটা অঙ্ক হয় সেগুলো থাকে। আর থার্ড চ্যাপ্টারে বার্নলি দেয় না, কিন্তু বার্নলির আগের পার্টটা থাকে, ঠিক আছে। তো এই 3টে পার্ট থাকে। তো তার পরবর্তীতে গিয়ে কি হয়, ওই ক্লাস 12 এ হোমোজিনিয়াস ইকুয়েশনের কিছুটা পার্ট মানে একটুখানি টাচ করা রয়েছে ক্লাস 12 এ হোমোজিনিয়াস ইকুয়েশন, ম্যাক্সিমামটা আছে আমাদের গ্র্যাজুয়েশন থেকে। এই যে হোমোজিনিয়াস ইকুয়েশন আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে অয়েলার্স থিওরেম, বার্নৌলিস ইকুয়েশন আছে, লিনিয়ার বার্নৌলিস ইকুয়েশন, ক্লাইরুট ফর্মেশন আছে, ঠিক আছে। এরপর সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনের মধ্যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, অয়েলার্স হোমোজিনিয়াস ইকুয়েশন। তো টোটাল পার্টটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাদের রয়েছে, এবং এটা আরেকটা স্কোরিং জায়গা। এখান থেকে নাম্বার আমরা পাবো তখনই যখন ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেটিভ পরিষ্কার থাকবে আমাদের মাথার মধ্যে। কারণ এই অঙ্ক করতে গেলে কি আসে, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটোই কাজে লাগে, ঠিক কি না? ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যদি আমাদের প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের স্কোর করা যায় না, ঠিক আছে। কিন্তু এটা স্কোরিং জায়গা, মানে অঙ্ক দিলে পারা যায়, এরকম না যে খুব ডেপথের থেকে এখানে অঙ্ক দেয়, এখানে থিওরি থেকে তেমন কোশ্চেন আসে না। তাহলে ইন্টিগ্রেশনের পরবর্তীতে আমরা লিখতে পারি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপরে চলে আসা হচ্ছে ভেক্টরটাও খারাপ না। ভেক্টর অ্যালজেব্রা আমাদের কোথা থেকে শুরু হবে, একদম ক্লাস 12 থেকে শুরু হবে, ঠিক আছে। 12 এ কিছুটা ভেক্টরের পার্ট রয়েছে। আর টেনসর অ্যালজেব্রা আমরা মনে করে দেখো, ভেক্টর অ্যালজেব্রার পরে টেনসর অ্যালজেব্রা করেছিলাম। তো টেনসরের কোশ্চেন খুব একটা 9-10 এর সিলেবাসে দেয় না, ওটা হচ্ছে 11-12 এরটাই টেনসর থেকে খুব প্রশ্ন আসে, ঠিক আছে। ভেক্টরের থেকেও বেশি টেনসর থেকে কোশ্চেন আসে। কিন্তু ভেক্টর অ্যালজেব্রার মধ্যে আমাদের কি কি পড়তে হবে, ক্লাস 11 থেকে শুরু হবে, স্কেলার ভেক্টর, এগুলো সব ক্লাস 12 এর পার্ট, 11 না সরি 12 এর পার্ট আছে। অ্যাডিশন, সাবট্রাকশন অফ ভেক্টর, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, হ্যাঁ। এরপর হচ্ছে কোলাইনার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, এই যে কোলাইনার ভেক্টর অবধি আমাদের 12। এরপরে প্লেনেরও কিছুটা পার্ট আমাদের 12 এ আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে স্কেলার, ভেক্টর রাশি, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। সিম্পল অ্যাপ্লিকেশন অফ ভেক্টর জিওমেট্রি, কিন্তু এত সিম্পল অ্যাপ্লিকেশন নয়, যতটা সহজ করে লেখা রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের ক্লাস 12 এ কি থাকে, ক্লাস 12 এ ভেক্টর থাকে এবং পরবর্তীতে 3D জিওমেট্রি থাকে, মানে হচ্ছে গিয়ে প্লেন এবং হচ্ছে গিয়ে তোমার স্ট্রেট লাইন, 3D স্ট্রেট লাইন, এগুলো সব থাকে। সেটা করে নিয়ে তারপরে আমাদের ভেক্টর গ্র্যাজুয়েশনের যে পার্টটা ছিল সেই পার্টের করতে হবে। কিন্তু এটা তার পরবর্তী স্কোরিং জায়গা আমি ধরবো, হ্যাঁ, মানে এই ইয়ের পরে কি বলে ওটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরবর্তীতে আমরা কি ধরবো বলো, এর পরবর্তীতে আমরা যদি লিখি তাহলে ভেক্টর লিখবো, এর পরবর্তীতে ভেক্টর লিখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে বলো, অ্যানালিটিক্যাল ডিনামিক্স। তাহলে পড়ে থাকলো আমাদের 3টে জিনিস, অ্যানালিটিক্যাল ডিনামিক্স পড়ে থাকলো, লিনিয়ার প্রোগ্রামিং পড়ে থাকলো, আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যেটা স্কোরিং জায়গা সব থেকে এইগুলোর মধ্যে, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, এলপিপি আমাদের স্কোরিং জায়গা, ঠিক আছে। আমি এর আগে প্রশ্ন, এমনও দিন গেছে প্রশ্ন এসছে ক্লাস 12 এর একটা বড় করে কোশ্চেনের অঙ্ক থাকতো না, সেই কোশ্চেন তুলে দিয়েছে, সেখান থেকে আমি ইকুয়েশন ফরমেশন করব। তো সেইগুলো আমাদের অনেকটাই সোজা, ঠিক কি না। এলপিপি আমাদের কোথা থেকে শুরু হয়, ক্লাস 12 থেকে। কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে মনে করে দেখো, যারা 300 নম্বরের সিলেবাসে মানে ইয়ে করে পড়েছে, মানে গ্র্যাজুয়েশনে তোমার ওই প্রথম সেমিস্টারে 200, সেকেন্ড সেমিস্টারে 200, তারপরে 400 করে থাকতো, সেই জিনিসে যারা পড়ে এসছে তারা মনে করে দেখো 40 নাম্বার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারে গিয়ে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারে গিয়ে লিনিয়ার প্রোগ্রামিং থাকতো, এবং 40 নম্বরের লিনিয়ার প্রোগ্রামিং থাকতো। মনে আছে কিনা আমি জানি না তোমাদের। তো সেই 40 নম্বরের এলপিপি, ওই জায়গাটা কিন্তু সমস্তটা লেন্দি ব্যাপার, ঠিক আছে। এলপিপির কোনো শর্টকাট ওইভাবে রুল হয় না, এবং এলপিপির অঙ্ক শর্টকাট ওভাবে করাও যায় না। এর মধ্যে কিছু কিছু আছে, যেমন বিএফএস এর গল্প আছে,
হ্যাঁ বেসিক ফিজিবল সলিউশন এইগুলো কিছু কিছুটা ছোট ছোট ব্যাপার আছে, কিন্তু ম্যাক্সিমামটাই এখানে কিন্তু লেন্দি জিনিস থাকে। এই যে তুমি ডুয়ালিটির অঙ্ক যদি করতে যাও, ডুয়ালিটির অঙ্ক তোমার কোনো শর্টকাট রুল আমার জানা নেই বা শর্টকাট রুল হয় না, শর্টকাটে তুমি করতে পারবে না, যে মেথড সেই মেথডেই তোমাকে যেতে হবে, কিন্তু স্কোর করা যায় এখান থেকে যদি টাইম ধরে তুমি করতে পারো, অন্যগুলো তাড়াতাড়ি করে নিয়ে, তো এলপিপি তে কিন্তু নাম্বার ওঠে। মানে এলপিপি পারবো না এরকম না, এলপিপি যদি একবার আরেকবার করে শিখে যাও তাহলে তুমি গিয়ে করে আসতে পারো, ঠিক আছে, কিন্তু টাইম খাবে, টাইম থেকে অঙ্ক খুব। তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমাদের এলপিপি হয়ে গেল, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হয়ে গেল। এরপরের স্কোরিং জায়গা আমাদের কি আছে বলো, এরপরে স্কোর আমাদের হবে হচ্ছে নিউমেরিক্যাল থেকে। নিউমেরিক্যাল থেকেও বেশ ভালো স্কোর করা যাবে এর পরবর্তীতে, ঠিক আছে, নিউমেরিক্যাল থেকেও করা যাবে। এইখানে আমাদের নিউটন র্যাপসন মেথড ছিল, আমাদের এর উপর মনে করে দেখো এর উপর 50 মার্কসের আমাদের ইয়ে করতে হতো, সেই প্রোগ্রামিং করতে হতো, ঠিক আছে। প্রোগ্রামিং তো অরিজিনালি কেউই শেখেনি, যারা অঙ্ক অনার্সে থাকতো শুধু দিয়ে রাখতো 50 নম্বরের প্রোগ্রামিং, তো হচ্ছে গিয়ে C++ প্রোগ্রামিংটা তখন থাকতো। তো এইখানে হচ্ছে নিউটন র্যাপসন মেথড, তোমার হচ্ছে গিয়ে যে ট্রাপিজয়েডাল রুল, সিমসন 1/3 রুল, এর সবগুলো আমাদের রুল আছে কি করে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের যে এরর গুলো কারেকশন হয় সেই এরর, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে এইখানে তোমাকে তো ইয়ে দেবে না, তোমার হচ্ছে গিয়ে ওখানে মনে করে দেখো বিশাল বিশাল ছোট ছোট মানে মানে 0.0000001% তোমার তো এরর এসছে, তো ওইগুলোকে তো আমাদের এখন কোনো ক্যালকুলেটর দেবে না, তো কোশ্চেন সেভাবেই সেট করা থাকে এবং উত্তরের নাম্বারগুলো সেভাবেই থাকে যাতে তোমার ক্যালকুলেটর ব্যবহার করা লাগে না, না লাগে, ঠিক আছে। তো এটা আরেকটা স্কোরিং জায়গা আমি ধরে নেব, মানে ধরে নাও এলপিপির আগে এটাকে লেখা যায়, এলপিপির আগে এটাকে লেখা যায়, ঠিক আছে, এলপিপির আগে আমি এটাকে লিখবো, তার কারণ হচ্ছে এলপিপির অঙ্ক অনেক লেন্দি হবে, এলপিপির অঙ্ক অনেকটা লেন্দি হবে। তাহলে এখান থেকে আমি লিখবো কি, এখান থেকে আমি লিখবো নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। তারপরে আমি লিখবো হচ্ছে কি এলপিপি, এরপরে যাবে লাস্ট আমাদের দুটো পার্ট আমাদের পড়ে থাকছে, এলপিপি হয়ে গেল, তিনটে পার্ট এখনো পড়ে আছে, কি কি, প্রবাবিলিটি একটা পড়ে আছে, প্রবাবিলিটি, তারপর পড়ে আছে আমাদের হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে আর কি বলিনি এখনো, আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কথা এখনো বলিনি, ঠিক আছে, প্রবাবিলিটি পড়ে আছে, এই যে মডার্ন অ্যালজেব্রা, মডার্ন অ্যালজেব্রার কথা আমি এখনো বলিনি, আর আর সব বলে দিয়েছি তাই না। তাহলে প্রবাবিলিটি আর হচ্ছে আমাদের মডার্ন অ্যালজেব্রা এইটা পড়ে রয়েছে। এটার মধ্যে কোনটাকে কিভাবে সাজাবো, এটার মধ্যে যদি আমি বলতে চাই তাহলে দেখো মডার্ন অ্যালজেব্রার মধ্যে কি কি রয়েছে আগে দেখে নি, তারপরে প্রবাবিলিটিতে আসছে। মডার্ন অ্যালজেব্রার মধ্যে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্টটাও ঢুকে রয়েছে এর মধ্যে, এই সিলেবাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে ঢুকিয়ে দেয়, বুঝতে পেরেছো, দাঁড়াও এই যে মডার্ন অ্যালজেব্রার মধ্যে প্রথমে সেট থেকে শুরু হলো, বেসিক কনসেপ্ট অফ সেট, কিন্তু সেটের ক্লাস 11 এর যে সেটের কনসেপ্ট আছে তার থেকে কোশ্চেন তুমি পাচ্ছ না, ঠিক আছে, কারণ এত ভালো ভালো জায়গা রয়েছে এখানে, সেখান থেকে ক্লাস 11 এর থেকে দেবে না, 11 এরটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে, নাহলে তো এটা বুঝতে পারবা না। সেট, সাবসেট, ইকুয়াল সেট, ঠিক আছে, সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, কত সরল করে লিখে দিয়েছে, ডি মর্গানস ল কত সরল করে লিখে দিয়েছে, কিন্তু একদম বেসিক জায়গা থেকে এখানে প্রশ্ন তোমার দেবে না, একদম ধরে রাখো, ঠিক আছে। আমরা মনে করে দেখো আমরা এটা অ্যাকচুয়ালি মডার্নের মধ্যে এটাকে অ্যাবস্ট্রাক্ট বলাটা ঠিক, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে আমরা শুরু করি কোথা থেকে, সেট থেকে শুরু করি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যেটার নাম আমরা জানতাম না ক্লাস 11 আমরা করেছিলাম, সেট করেছিলাম, রিলেশন করেছিলাম এবং ম্যাপিং বা ফাংশন এর কিছুটা পার্ট করেছিলাম। পরবর্তীতে ক্লাস 12 উঠে আমরা কি করলাম, আমরা হচ্ছে রিলেশন এন্ড ফাংশনটাকে আরো ভালো করে করলাম, তার পরবর্তীতে গিয়ে কি করলাম, এবং ইনভার্স সার্কুলার ফাংশন আমরা ক্লাস 12 করেছি, তার পরবর্তীতে গিয়ে গ্র্যাজুয়েশনে গিয়ে আমরা করলাম কি একদম ওই যে সেই সেটের থেকে, মানে সেটের তো কনসেপ্ট ওখানে থাকবে না, ওখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা হচ্ছে গ্রুপ এর থেকে শুরু করে রিং ফিল্ডে গিয়ে আমরা শেষ করলাম, এই যে গ্রুপ থিওরি এইটার থেকে শুরু করে রিং অ্যান্ড ফিল্ড, এই যে এখানে গিয়ে আমরা শেষ করলাম। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটাকে আমি মোটেও স্কোরিং জায়গা ভাবি না, কেন কেন তার কারণ কি, যদি কেউ অ্যাবস্ট্রাক্ট খুব ভালো করে পারে, খুব ভালো করে অ্যাবস্ট্রাক্ট পারে, তাহলেই সে কিন্তু অ্যাবস্ট্রাক্টের অ্যান্সার গুলো করে আসতে পারবে। ওপর অ্যাবস্ট্রাক্ট পড়ে শুধু থিওরি গুলো পড়ে পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্টের অ্যান্সার করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে। কারণ অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, আমি জানি না গ্র্যাজুয়েশনে কে কিরকম করে এসছো, আমি পড়িয়ে দিলাম সবটা, কিন্তু হজম করাটা এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। এইটা খুব ভালো করে যদি পড়ো তাহলেই পড়তে হবে, না হলে বাদ দিতে হবে, কারণ
উপর উপর পড়ে অ্যাবস্ট্রাক্ট কিন্তু অ্যান্সার করা যাবে না পরীক্ষায় গিয়ে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্টে তো আমি পুরোটাই বলে দিলাম, এই যে গ্রুপ থিওরি, এটা 11 এর পার্ট গেল, 11-12 এর পার্ট, তারপরে গ্রুপ থিওরি থেকে শুরু হলো, টোটাল প্রচুর থিওরেম আছে এখানে, প্রচুর অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ থিওরেম আছে। তারপরে গিয়ে এখানে রিং ফিল্ডে গিয়ে সাবফিল্ড হয়ে যে শেষ হচ্ছে। এরপরে এইগুলো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্টের পার্ট, আর মডার্নের অরিজিনাল পার্ট হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে মডার্ন অ্যালজেব্রার অরিজিনাল পার্ট। কি কি আছে এর মধ্যে? ভেক্টর স্পেস আছে, হ্যাঁ, ফিল্ড আছে, এর মধ্যে কিছুটা প্রবাবিলিটিও ঢুকে থাকে ভেক্টর স্পেসের মধ্যে কিছু কিছু জায়গায়, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে সাবস্পেস হ্যান ত্যান, যে এই সমস্ত জায়গাগুলো আছে, রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন এই জায়গাটা আবার তোমার হচ্ছে মোটামুটি স্কোরিং জায়গা, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, হ্যাঁ। তোমার হচ্ছে গিয়ে এখানে কি আছে বলো? ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুয়েশন, স্কোয়ার ম্যাট্রিক্স, অর্ডার অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে নট মোর দ্যান 3, মানে 3 অর্ডারের বেশি তোমার এখানে থাকবে না। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, কচি হ্যামিল্টনিয়ান থিওরেম, এই জায়গাটা আবার এই পুরো সেটটার মধ্যে এই জায়গাটা স্কোরিং জায়গা শুধু আমি ধরতে পারি, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখবো? আর প্রবাবিলিটিতে যদি চলে আসো, প্রবাবিলিটির পার্ট ক্লাস 12 থেকে শুরু হলো অরিজিনালি, ক্লাস 11 তো একটুখানি থাকে, 12 থেকে শুরু হলো হয়ে নিয়ে গ্র্যাজুয়েশনে প্রচুর বড় একটা প্রবাবিলিটির পার্ট থাকে আমাদের, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাট, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে আমি স্কোরিং এর ক্ষেত্রে যখন যেখানে ভাবছিলাম সেখানে আমি চলে আসবো কি, এই যে এখান থেকে আমি এলপিপি আসলো, তারপরে আমি লিখে দেবো হচ্ছে গিয়ে তোমার মডার্ন অ্যালজেব্রা, মডার্ন, তারপরে আমি লিখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে আমি লাস্ট লিখবো হচ্ছে প্রবাবিলিটি। বুঝতে পারলে কি বললাম? এইভাবে আমি ভাগ করে নেবো যে স্কোরের ভিত্তিতে পরপর পরপর কি হচ্ছে, কি বললাম বুঝতে পারলে? স্কোরের ভিত্তিতে পরপর পরপর কি হচ্ছে আমি এই জিনিসটা এই যে ভাগ করে, ঠিক আছে। তাহলে ফুল সিলেবাসের মধ্যে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আরেকবার হয়ে যাচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট সবার প্রথম, তারপর জিওমেট্রি, তারপরে আমরা কমপ্লেক্স নাম্বার এন্ড থিওরি অফ ইকুয়েশন, এইখানে আমি অ্যাপ্লিকেশন পার্টটা করব, এরপরে ইন্টিগ্রেশন, এইখানের অ্যাপ্লিকেশন পার্টটা করে যে রিয়েল পার্টটা সেটা আমরা লাস্টের দিকে করব, এরপরে ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভেক্টর, এর পরবর্তীতে করার পরে এই জায়গাটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করে নেব, অবধি করে নিয়ে তারপরে এই জায়গাটা ভেবে চিন্তে আমরা করব, মানে আগে ওইখানে রিয়েল অ্যানালিসিসটা বাদ গেছে কিছুটা পার্ট, রিয়েল অ্যানালিসিস করে নেবো, এলপিপি করে নেবো, এইগুলো সব লেন্দি এরিয়া, বুঝতে পেরেছো? অনেক বেশি পড়া, নাম্বার ফর্মের এরিয়া। এই হচ্ছে পুরো সিলেবাস আমাদের হলো ক্লাস 9 and 10। বুঝতে পারলে কি বললাম? ওহো, এই যে এই জায়গাটা বলাই ভুলে গেছে আমি, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডিনামিক্স, অ্যানালিটিক্যাল, তাই ভাবছি কোনটা বলিনি, অ্যানালিটিক্যাল ডিনামিক্স আছে। অ্যানালিটিক্যাল ডিনামিক্সকে আমি কোন জায়গায় দেবো? আমি অ্যানালিটিক্যাল ডিনামিক্সকে দেবো এই জায়গাটা, অ্যানালিটিক্যাল ডিনামিক্সকে এই জায়গাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। দেন হচ্ছে কি আমি দেব তোমার হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট, তারপর আমি দেব হচ্ছে তোমার প্রবাবিলিটি। এই হচ্ছে পুরো পার্ট। ডিনামিক্স এর মধ্যে আমাদের কি বলতো, ডিনামিক্স যা যা পড়ছিলাম সবাইকে লেখা আছে এখানে, কিচ্ছু করার নেই, সবাইকে লেখা আছে। ডিনামিক্স এর মধ্যে আমরা যেটা টার্গেট করব, জিনিস বুঝে নামানো তো অবশ্যই বুঝতে তো হবে, কিন্তু অ্যানালিটিক্যাল ডিনামিক্সে আমি দেখেছি যে যত কোয়েশ্চেন মুখস্থ করে যেতে পারে, সে কোয়েশ্চেন কি মুখস্থ করতে হবে সে দেওয়ার দায়িত্ব আমার। কোয়েশ্চেন যে যত চোখে দেখে চোখের সামনে ভাসিয়ে যে যত যেতে পারবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কমন আসে। সেই এস এ মোল্লার বই বলো বা যে কোনো রকম বই বলো, দুটো তিনটে বই থেকে শুধু কোয়েশ্চেন দেখে গেলে, কারণ মনে করে দেখো অ্যানালিটিক্যাল ডিনামিক্সে সব প্রমাণ করতে দিত, সব প্রমাণ করার অঙ্ক ছিল, ঠিক আছে। এবার সেই প্রমাণ করার অঙ্কগুলো তুমি যত কোয়েশ্চেন দেখে যেতে পারছো, এর মধ্যে থেকে টোটালের মধ্যে যদি 5টা কোয়েশ্চেন তুমি কমন ফেলে দিতে পারো, তুমি 5খানা কিন্তু চোখে দেখে অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারছো। কি বললাম বুঝতে পারলে? তো এটাই হয়ে যাচ্ছে কি অ্যানালিটিক্যাল ডিনামিক্সের গল্প। তো এই জন্য কিন্তু অ্যানালিটিক্যাল ডিনামিক্স তোমাকে ধরে ধরে করতে গেলে প্রচুর টাইমের ব্যাপার, এই জায়গাটা বুঝতে পেরেছো কি বললো? তো এই হচ্ছে পুরো অ্যানালিটিক্যাল ডিনামিক্স এর মধ্যে সমস্ত চ্যাপ্টার, এসএইচএম থেকে শুরু করে, হ্যাঁ, সব আছে এখানে, কোনো কিছু বাদ ফাদ নেই, ঠিক আছে। সেন্ট্রাল অরবিট ফরবিট সব, প্রজেকশন থেকে শুরু করে টোটাল আছে। তো এই হচ্ছে পুরো সিলেবাস হলো, এবং সিলেবাসে কিভাবে কি সাজালাম সেটা আমি এখানে লিখে দিয়েছি। এবার বলো দেখি কারো ইয়ে থেকে কোনো প্রবলেম আছে? এই সিলেবাসের উপর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। কারো কি মতামত? সিলেবাসের উপর কোনো প্রবলেম থাকলে বলো, কি মনে হচ্ছে কি না মনে হচ্ছে সেটা একটু বলো, তারপর আমরা চ্যাপ্টার শুরু করছি। রিপ্লাই করো একটু, মিউট খোলো, খোলো খোলো মিউট খুলে বলো দেখি।
সিলেবাস থেকে জিনিসপত্রগুলো মনে পড়ছে, নামগুলো সব মনে পড়েছে? নামগুলো মনে পড়ছে, কিন্তু ভেতরে যা আছে সবকিছুই মানে আউট অফ ব্রেন। হুম, নামগুলো মনে পড়ছে? যেমন ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, জিওমেট্রি, এগুলো কমপ্লেক্স নাম্বার, এগুলো মোটামুটি আইডিয়া আছে, বাট এইগুলো বাদ বাকি ডিনামিক্স টিনামিক্স এগুলো মাথায় নেই। ডিনামিক্স মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মাথার উপর দিয়ে বলতে একদম মনে নেই আর কি, এই হচ্ছে ঘটনা। মনে নেই, যেমন ম্যাট্রিক্স একটা ছিল ভালোভাবে মনে আছে। একদম একদম। তো এই হচ্ছে কথা। হ্যাঁ বলো। বলছি জিওমেট্রি পার্টটা কি 11-12 উপর বেস করা হবে নাকি গ্র্যাজুয়েশনের উপর? না, গ্র্যাজুয়েশনের উপর, অবভিয়াসলি গ্র্যাজুয়েশনের উপর। ঠিক আছে, জিওমেট্রির পার্ট গ্র্যাজুয়েশনের উপর। 11-12 এর ডেপথ, 11-12টা তো আমাকে করাতেই হবে। তার কারণ হচ্ছে 11-12 এর থিওরি না মনে থাকলে তুমি গ্র্যাজুয়েশন জিনিস বুঝতে পারবে না। হ্যাঁ, 11 তো অনেকটাই ছিল। একদম, 12-এ তো ওইভাবে জিওমেট্রি থাকে না। 11-এ জিওমেট্রির পার্টের থিওরি কমপ্লিট করতে হবে আগে। থিওরি করে তারপরে গ্র্যাজুয়েশনের দিকে ঢুকতে হবে। ধরো 11-এর থিওরি আমরা দুদিনের মধ্যে কমপ্লিট করে ফেললাম পুরোটা, দিয়ে তারপরে গ্র্যাজুয়েশন, কিন্তু অঙ্ক আসবে তোমার গ্র্যাজুয়েশন থেকেই। আচ্ছা। বুঝতে পারলে তো? অঙ্ক 11-12-11-এর জিনিস অঙ্ক সেরকম একটা দেবে না। তাই বলছি 9-10 যে আমাদের এক্সাম দেবো ওর জন্য আমাদের গ্র্যাজুয়েশন পার্টটা করতে হবে। এমএসসিও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এবং বিএড করা থাকলে 9-10-এর পরীক্ষা দেওয়া যায়। এবার তুমি সেখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও সাবমিট করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। বুঝতে পারলে? এই হচ্ছে পুরো বিষয়। তাহলে আমি কি বললাম বলো, আমি হচ্ছে সিলেবাসটা পুরোটা বললাম। ঠিক আছে, চলো এবার চ্যাপ্টার একটা কিছু শুরু করি।